হ্যালো এভরিওয়ান, প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025 সালের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের প্রতিটি চ্যাপ্টারের যে গাণিতিক সমস্যা বা নিউমেরিক্যাল প্রবলেম এর পর্ব চলছে। আজ তার এই চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে আজ আমরা দেখব আলো ও আলোক বিজ্ঞান। হ্যাঁ, আলো ও আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারের কি কি গাণিতিক সমস্যা রয়েছে এবং কোন অঙ্কগুলি বা কোন নিউমেরিক্যাল প্রবলেমগুলি তোমাদের মাধ্যমিক 2025 সালের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের ফাইনাল মাধ্যমিক 2025 সালে পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা। তো সেই অঙ্কগুলি আজ আমরা এই ভিডিওটিতে দেখব। কাজে ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তাহলেই কোন কোন অঙ্কগুলো এবং কিভাবে সেই অঙ্কগুলো করে যেটা মাধ্যমিক 2025 সালে আসার প্রবল সম্ভাবনা। তো চলো এই অঙ্কগুলি দেখার জন্য আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। Hello guys, welcome back to my Math Target YouTube online classes. Please like, share and subscribe my channel. তো আজ প্রথম অঙ্কটি হলো, আলোক বিজ্ঞানের প্রথম যে পাঠটুকু রয়েছে সেটি হলো গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের অঙ্কগুলি করার আগে তোমাদের প্রয়োজনীয় সূত্রগুলি একটু দেখে নিতে হবে। এই প্রথম সূত্রটি আমি দেখাবো সেটি হলো R = 2F। আর যেখানে তোমরা প্রত্যেকেই জানো দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং F হলো দর্পণের ফোকাস দৈর্ঘ্য। তাহলে উল্টোভাবে বলে দেওয়া যায় F = R/2। এবং দ্বিতীয় সূত্রটি হবে রৈখিক বিবর্ধন। কোনো বস্তুর রৈখিক বিবর্ধন, যেটাকে আমরা এম হিসাবে ইন্ডিকেট করি, তাহলে এম ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বস্তু দূরত্ব। অর্থাৎ প্রতিবিম্ব দূরত্বে আমরা ভি ধরবো এবং বস্তু দূরত্বকে আমরা ইউ ধরবো। ঠিক আছে? তো চলো আজ প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। লক্ষ্য করো প্রথম অঙ্কটি। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, তার প্রকাশ দৈর্ঘ্য কত? খুব ইজি অঙ্ক। দর্পণের বক্রতা ব্যাসার্ধ যেখানে r = 30 সেন্টিমিটার, আমরা লিখে দিব r = 30 সেন্টিমিটার এবং দর্পণের ফোকাস দৈর্ঘ্য f = কত? তো r এবং f এর মধ্যে একটা সম্পর্ক কিছুক্ষণ আগে আমি দেখিয়ে দিলাম, যেটা f = r/2। r মানে হলো 30 সেন্টিমিটার বাই 2, অর্থাৎ 15, বা 30/2 মানে 15 সেন্টিমিটার। অর্থাৎ ওই দর্পণের বক্রতা ব্যাসার্ধ হলো 15 সেন্টিমিটার। ঠিক আছে? খুব ছোট অঙ্ক। চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 2। একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে রাখলে প্রতিবিম্বটি বস্তুর অবস্থানে গঠিত হয় এবং অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন এবং দর্পণের ফোকাস দূরত্ব কত? লক্ষ্য করো এখানে অবতল দর্পণের সামনে 2f দূরত্বে বস্তুকে রাখলে তার সমান আকারের সৎবিম্ব গঠিত হয়। দর্পণটি অবতল দর্পণ বলা আছে এবং এই অবতল দর্পণের 2f দূরত্বে, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে যদি কোনো বস্তু রাখা হয়, তাহলে সেই বস্তুটির সৎ প্রতিবিম্ব কিন্তু তৈরি হয়। এবার যেহেতু এখানে 2f = 20 সেন্টিমিটার বলছে, লক্ষ্য করো 2f = 20 সেন্টিমিটার, তাহলে বলো f = 10 সেন্টিমিটার, অর্থাৎ দর্পণের ফোকাস দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। এবার বলছে রৈখিক বিবর্ধন কত? রৈখিক বিবর্ধন আমরা জানি m, তাহলে m = প্রতিবিম্ব দূরত্ব বা প্রতিবিম্ব আকৃতি ডিভাইডেড বস্তু আকৃতি। প্রতিবিম্ব আকৃতি তোমার কত এখানে? এখানে প্রতিবিম্বটি যেহেতু বস্তুর অবস্থানে তৈরি হচ্ছে, বস্তুর অবস্থানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাই বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান দুইটাই সমান। তাই এখানে তোমরা প্রতিবিম্বের আকৃতি যা ধরবে বস্তুর আকৃতিও সেম ধরবে। তাই প্রতিবিম্বর আকৃতি যদি আমি এখানে তোমরা লিখে দিবে প্রতিবিম্ব আকৃতি যেটা ভি এবং বস্তুর আকৃতি যেটা ইউ, এবং ব্র্যাকেটে বলে দিবে ভি = ইউ। তাই যেহেতু প্রতিবিম্ব আকৃতি বস্তু আকৃতি দুইটাই সমান, তাই রৈখিক বিবর্ধন হবে 1/1, তার মানে হলো 1। বোঝা গেল? এটাই তোমাদের রৈখিক বিবর্ধনের পরিমাণ। চলো তাহলে 3 নম্বর কোশ্চেনটি দেখি কি রয়েছে। কোশ্চেন নাম্বার 3। একটি উত্তল দর্পণের সামনে 12 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হলো 1/3। প্রতিবিম্ব দূরত্ব কত? এখানে যেহেতু উত্তল দর্পণের 12 সেন্টিমিটার সামনে বস্তুটাকে রাখা হয়েছে এবং রৈখিক বিবর্ধনের মান হলো 1/3, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত? আর আমরা জানি রৈখিক বিবর্ধন বা m = লক্ষ্য করো রৈখিক বিবর্ধন
রৈখিক বিবর্ধন m ইকুয়ালস টু প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বস্তু দূরত্ব। এবার এখানে লিখবো আমরা প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বস্তু দূরত্ব। ঠিক আছে? এই রৈখিক বিবর্ধন হলো 1/3, এই m এর মান হলো 1/3। এবার প্রতিবিম্ব দূরত্ব আমার জানা নেই, এই প্রতিবিম্ব দূরত্বকে আমরা v ধরবো, কিন্তু বস্তু দূরত্ব u যেটা তোমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে এখানে তুমি বসিয়ে দাও 12। তাহলে এবার বলো v এর মান কত? এবার 3 দিয়ে 12 কে ভাগ করে দাও 4, তাহলে বলো এখানে v ইকুয়ালস টু 4। তাহলে প্রতিবিম্ব দূরত্ব হইল 4 সেন্টিমিটার। বোঝা গেছে? খুব সহজ অঙ্ক। চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 4, একটি কাচের প্রতিসারাঙ্ক বলে দেওয়া আছে √2। একটি আলোকরশ্মি কাঁচ ব্লকে 45 ডিগ্রি কোণে আপতিত হলো, প্রতিসরণ কোণের মান কত? এখানে যেহেতু প্রতিসরণের সমস্যা আছে, তার মানে প্রতিসরণের প্রয়োজনীয় সূত্রগুলি আমাদের আগে দেখে নিতে হবে। চলো, আলোর এটা যেহেতু দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ প্রতিসরণ, এই প্রতিসরণের অঙ্কটি করার আগে প্রয়োজনীয় সূত্রগুলি একবার দেখে নেই। এখানে প্রতিসরণের প্রথম সূত্র যেটা মিউ ইকুয়ালস টু, আমরা জানি মিউ ইকুয়ালস টু অর্থাৎ সাইন আই ডিভাইডেড সাইন আর। দ্বিতীয় সূত্র হিসাবে দেখব মিউ এ টু বি, অর্থাৎ এ মাধ্যম থেকে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক ইকুয়ালস টু আমরা বের করব প্রথম মাধ্যমের গতিবেগ ভি এ ডিভাইডেড দ্বিতীয় মাধ্যমের গতিবেগ ভি বি। ক্লিয়ার? ইকুয়ালস টু সেটাকে আমরা বলতে পারি দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ বি ডিভাইডেড প্রথম মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ এ, কিংবা আমরা বলতে পারি প্রথম মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ ডিভাইডেড দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি। ঠিক আছে? আর 3 নম্বর সূত্র হিসেবে আমরা জানি মিউ ইকুয়ালস টু সি বাই ভি। সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি তো ওই মাধ্যমে আলোর বেগ। 4 নম্বর সূত্র হিসেবে এটাকেও আমরা খেয়াল রাখবো। লক্ষ্য করো, মিউ এ টু বি অর্থাৎ প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক ইকুয়ালস টু 1 মিউ বি টু এ, অর্থাৎ সেই মাধ্যমটির অন্যান্য বা রেসিপ্রোকাল যদি করা হয় তাহলে সেটা হবে দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যমের প্রতিসারাঙ্ক। বোঝা গেল? আর ডেল্টা যেটা চ্যুতি কোণ সেটা প্রত্যেকেই জানি, ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর হবে যদি আই আর এর থেকে বড় হয়। আবার এটাই যদি আর মাইনাস আই হয় তখন সেটা হয়ে যাবে আর গ্রেটার দেন আই। ঠিক আছে? তো প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে এই সূত্রগুলি আমরা এক এক করে আলোচনা করে নেব। তো চলো প্রথম যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটি আমরা দেখি। এখানে কাচের প্রতিসারাঙ্ক বলে দেওয়া আছে √2। একটি আলোকরশ্মি কাচ ব্লকে 45 ডিগ্রি কোণে আপতিত হলো, প্রতিসরণ কোণের মান কত? আমরা জানি প্রতিসারাঙ্ক যেটাকে আমরা মিউ ধরি, সেই মিউ ইকুয়ালস টু আমরা বের করি সাইন আই ডিভাইডেড সাইন আর। সাইন আই হলো আপতন কোণ, আর হলো প্রতিসরণ কোণ। আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত যেটা ধ্রুবক, যেটাকে আমরা স্নেলের সূত্র হিসেবেও চিনি। এখানে এবার খেয়াল করো, আপতন কোণের মান 45 ডিগ্রি, তাহলে এখানে লিখবো সাইন আই মানে 45 ডিগ্রি কোণে আপতিত হইলো, ডিভাইডেড প্রতিসরণ কোণের মান যেহেতু আমাকে বের করতে বলছে তাই এখানে লিখে দেব সাইন আর, যেটা প্রতিসরণ কোণ অজানা, কিন্তু এই মিউ এর পরিমাণ বলে দেওয়া আছে প্রতিসারাঙ্ক সেটা √2, এখানে বসিয়ে দাও √2। এবার বলো সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান 1/√2 ডিভাইডেড সাইন আর ইকুয়ালস টু √2। এবার এটাকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে সাইন আর কি দাঁড়াবে? সাইন আর ইকুয়ালস টু দাঁড়াবে 1/√2 ইন্টু 1/√2। তাহলে 1/√2 1/√2 ইন্টু করলে 1/2 হয়ে যাবে। এবার সাইন আর এর মান 2, খেয়াল করো সাইন আর এর মান 1/2। 1/2 সাইন কত ডিগ্রির মান? সাইন 30 ডিগ্রির মান। তাহলে আমরা এটাকে এভাবে লিখে দিতে পারি সাইন আর ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে তো হাফ।
তাহলে উভয় পাশে সাইন সাইন ক্যান্সেল করে দেব, আর ইকুয়ালস টু 30 ডিগ্রি, আর যেটা হলো প্রতিসরণ কোণের মান। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত? 30 ডিগ্রি। চলো পরের অঙ্কটি দেখে নেই। কোশ্চেন নাম্বার 5, খেয়াল করো, 4500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের কোনো আলো শূন্য মাধ্যম থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি কাচের স্ল্যাবে প্রবেশ করলো। কাচের ফ্লকটির ভিতরে ওই আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? অর্থাৎ বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক এখানে বলে দেওয়া আছে 1.5। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক, তাহলে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক আমরা এইভাবে লিখতে পারি, মিউ এ টু জি, এ ফর এয়ার, জি ফর গ্লাস, অর্থাৎ এয়ার টু গ্লাস। তো বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক ইকুয়ালস টু, আমরা কি করে সূত্রটা দেখছিলাম, বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড কাচের তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো, ল্যামডা এ ডিভাইডেড ল্যামডা জি। এবার এই বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্কর মান বলে দেওয়া আছে 1.5, এই জায়গায় তোমরা 1.5 বসিয়ে দাও। ল্যামডা এ এটা হলো বায়ু সাপেক্ষে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যেটা বলে দেওয়া আছে তোমাদের 4500 অ্যাংস্ট্রম, তাহলে এখানে বসিয়ে দাও 4500 ডিভাইডেড ল্যামডা জি, ল্যামডা এখানে জি। এবার ল্যামডা জি এর ভ্যালু আমি বের করব, ল্যামডা জি ইকুয়ালস টু 4500 ডিভাইডেড 1.5। ক্লিয়ার? পয়েন্ট তুলে দিয়ে এখানে আরেকটা প্রয়োজন হলে শূন্য নাও, 3 15 45 3, 3000। ঠিক আছে? তাহলে 3000 হলো ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য 3000 অ্যাংস্ট্রম। বোঝা গেল? 3000 অ্যাংস্ট্রম লিখে নাও ওই কাচের ফলকটির ভিতরে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এটাই তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 6, কাচের প্রতিসারাঙ্ক 3/2 আর জলের প্রতিসারাঙ্ক 4/3। যদি কাচের মধ্যে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তবে জলের মধ্যে আলোর বেগ কত? খুব ইজি, যদি সূত্রটি একবার খেয়াল করতে পারো। জল সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক, এখানে খেয়াল করো, জল সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক। প্রথমে আমরা লিখে নেব জল সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক। জল সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক, মিউ, জল সাপেক্ষে বলছো, তাহলে মিউ র ডাব্লু টু জি। বোঝা গেল? ইজ ইকুয়ালস টু জলের আলোর গতিবেগ যেটা ভি ডাব্লু ডিভাইডেড কাচে আলোর গতিবেগ ভি জি। এবার এই মিউ ওয়াটার টু গ্লাস, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লক্ষ্য করো, মিউ জি ডিভাইডেড মিউ ওয়াটার ইকুয়ালস টু ভি ডাব্লু ডিভাইডেড ভিজি। এটা হলো কাচের প্রতিসারাঙ্ক, এটা হলো জলের প্রতিসারাঙ্ক। ঠিক আছে? এটা হলো জলের মধ্যে আলোর বেগ, এটা কাচের মধ্যে আলোর বেগ। এবার এখানে কাচের প্রতিসারাঙ্ক কত? কাচের প্রতিসারাঙ্ক হলো 3/2, তাহলে এখানে আমরা বসিয়ে দেব 3/2 ডিভাইডেড জলের প্রতিসারাঙ্ক 4/3, এখানে বসিয়ে দাও 4/3 ইকুয়ালস টু জল মাধ্যমে আলোর বেগ যেহেতু আমাদের অজানা, তাই এটা তোমরা ভি ডাব্লু রেখে দাও, ডিভাইডেড কাচে আলোর বেগ। কাচে আলোর বেগ আছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এখানে বসিয়ে দাও 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এখানে ভি ডাব্লু কত হবে? ভি ডাব্লুর মান হবে এখানে 3/2 এ ইন্টু হবে 2 × 10⁸, ঠিক আছে? আর এই 4/3 এটা উল্টে যাবে 3/4। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করো, এখানে 2 2 বাদ দিয়ে দাও, তাহলে 3 3 9 আর নিচে হলো 4, 3 3 9/4 ইন্টু 10⁸। এবার 9 কে 4 দিয়ে ভাগ করলে 2.25 ইন্টু 10⁸, ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড। তাহলে জল সাপেক্ষে আলোর বেগ হলো 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 7, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক 3/2 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক কত? খুব সহজ, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক
খেয়াল করো, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক সেটাই আমি লিখলাম মিউ a টু জি ইকুয়ালস টু 3/2 বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক। এবার কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক যেহেতু বলছে, তাহলে আমি এটাকে তো এইভাবে লিখতে পারি, মিউ জি টু এ, এটা এ, তাহলে জি টু এ আমি কিভাবে লিখবো, 1 মিউ এ টু জি, তাই না? এবার 1/3/2, তার মানে দাঁড়াবে 2/3। তাহলে কাজ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক হলো 2/3। এটাই তোমাদের অ্যান্সার। আমি সূত্রটি প্রথমেই দেখিয়েছিলাম তোমাদের, এই সূত্রটি। ঠিক আছে? তো চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 8, খেয়াল করো, কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোকরশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুত হয়। তরলের প্রতিসরাঙ্ক কত? লক্ষ্য করো, এখানে আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে হচ্ছে। কারণ লঘু মাধ্যম থেকে, বায়ু থেকে যখন কোনো তরলে যাচ্ছে, তার মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হচ্ছে। আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হলে শ্রুতিকোণের মান যেটা ডেল্টা, আমরা বের করেছিলাম কিভাবে? ডেল্টা জানি I মাইনাস আর। এখানে যেহেতু তরলে প্রতিসরণে সময় 15 ডিগ্রি কোণ করে বিচ্যুত হচ্ছে, বিচ্যুত হওয়া অর্থাৎ ডেল্টার মান 15 ডিগ্রি, তাই এখানে আমি 15 বসিয়ে দিলাম। 15 ডিগ্রি ইকুয়ালস টু আই। আই হলো আপতন কোণ, কত ডিগ্রি কোণ করে আপতন হচ্ছে? 45 ডিগ্রি কোণ করে আপতন হচ্ছে, তাই আই এর মান এখানে আমি 45 বসিয়ে দিলাম, মাইনাস আর, অর্থাৎ প্রতিসরণ কোণের মান কত তুমি বের করো। প্রতিসরণ কোণের মান বের করব, আর ইকুয়ালস টু 45 মাইনাস 15। তাহলে 45 থেকে 15 মাইনাস করলে 30 ডিগ্রি। তাহলে প্রতিসরণের সময় 30 ডিগ্রি প্রতিসরণ কোণ করে, আর আপতনের সময় 45 ডিগ্রি কোণ করে, আপতন কোণ। এবার বলছে তরলের প্রতিসারাঙ্ক কত? প্রতিসারাঙ্ক খুব সহজ। এবার প্রতিসারাঙ্ক মিউ ইকুয়ালস টু সাইন আই ডিভাইডেড সাইন আর। এবার সাইন আই এর মান হলো তোমার আপতন কোণ, যেটা 45 ডিগ্রি, ঠিক আছে? আর প্রতিসরণের বেলায় প্রতিসরণ কোণের মান হলো 30 ডিগ্রি। এবার সাইন 45 এর মান 1/√2, আর সাইন 30 এর মান 1/2। ক্লিয়ার? এবার 1/√2 ইন্টু এই ভগ্নাংশটাকে উল্টে দাও, সেটা 2 হয়ে যাবে, তার মানে 2/√2। এবার 2/√2 যেটা হর থেকে করণে নিরসন তোমরা করে আসছো, সেটাকে হর থেকে করণে নিরসন করলে এটা শুধু √2 দাঁড়াবে। আর √2 এর মান হলো 1.414। ঠিক আছে? তাহলে ওই তরলের প্রতিসারাঙ্ক 1.414। বোঝা গেল? তো চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 9, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? খেয়াল করো, কোশ্চেনটি মাধ্যমিক এক্সাম 2018 সালের পরীক্ষাতে এসেছে। যেহেতু এখানে আলোর বেগ বলে দেওয়া আছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং প্রতিসারাঙ্ক বের করতে বলছে। আর আমরা জানি এই প্রতিসারাঙ্ক আলোর বেগ সংক্রান্ত একটা সূত্র কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম, সেটা হলো মিউ ইকুয়ালস টু c/v। বোঝা গেল? মিউ হলো ওই কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক, এবং সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, যেটা আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ লিখেই দিই সি ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? শূন্য মাধ্যমে আলোর বেগ। এবং ভি হলো ওই মাধ্যমে আলোর বেগ, যে মাধ্যমে আলোর বেগের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে মিউ ইকুয়ালস টু আমরা বের করব, মিউ ইকুয়ালস টু সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ভি হলো ওই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ হলো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার এখানেও মিটার পার সেকেন্ড রয়েছে, এখানেও মিটার পার সেকেন্ড রয়েছে। এই মিটার পার সেকেন্ড ক্যান্সেল, 10⁸ 10⁸ ক্যান্সেল, 3 কে 2 দিয়ে ডিভাইডেড করো, 1.5, অর্থাৎ ওই মাধ্যমে প্রতিসারাঙ্ক হলো 1.5। এটাই তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 10, খেয়াল করো, বায়ুতে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতন হলে প্রতিসারণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণের মান নির্ণয় করতে হবে।
চ্যুতিকোণ বের করার আগে তোমাদের আপতন কোণ এখানে যেহেতু বলে দেওয়া আছে 45 ডিগ্রি, তাই প্রতিসরণ কোণের মান বের করো। প্রতিসরণ কোণ এবং আপতন কোণ বিয়োগ করলেই তোমাদের চ্যুতিকোণের মান বেরিয়ে আসবে। লক্ষ্য করো এখানে প্রতিসারাঙ্ক যেটাকে আমরা মিউ ধরি, সেই মিউ ইকুয়ালস টু বলে দেওয়া আছে √2, এবং আপতন কোণ আমরা জানি আই ইকুয়ালস টু 45 ডিগ্রি। ঠিক আছে, প্রতিসরণ কোণ আর ইকুয়ালস টু কত, এটা প্রথমে ক্লিয়ার করো। তো আমরা জানি মিউ ইকুয়ালস টু সাইন আই ডিভাইডেড সাইন আর। এবার সাইন আই এর মান হলো সাইন 45 ডিগ্রি ডিভাইডেড সাইন আর। সাইন আর আমাদের অজানা, তাই সাইন আর থেকে গেল, এবং এই মিউ এর মান হলো √2। এখানে বসিয়ে দেই আমি √2। তাহলে এবার খেয়াল করো সাইন 45 এর মান 1/√2 ডিভাইডেড সাইন আর ইকুয়ালস টু √2। সাইন 45 এর মান 1/√2 এটা। এবার সাইন আর এর মান কত, তাহলে লক্ষ্য করো সাইন আর ইকুয়ালস টু 1/√2 ডিভাইডেড আবার সেই √2। তাহলে √2 গুণ করলে 1/2 হয়ে যাচ্ছে, এই তো। সাইন আর এর মান 1/2। এবার সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন আর ইকুয়ালস টু হাফ আমি লিখবো সাইন কত ডিগ্রির মান, তাহলে এক্ষেত্রে আমি লিখে দিতে পারি সাইন 30 ডিগ্রি। সাইন ক্যান্সেল করে দিলে আর এর মান কত? 30 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণের মান কত? 30 ডিগ্রি। আর আপতন কোণের মান আগের থেকেই বলে দেওয়া ছিল 45 ডিগ্রি। বলো চ্যুতি কোণের মান কত? এবার এই ন্যূনতম চ্যুতি কোণ আমরা ডেল্টা ইকুয়ালস টু যেটা বের করি আই মাইনাস আর। তাহলে আই এর মান হলো 45 ডিগ্রি এবং আর এর মান তুমি এখানে পেলে 30 ডিগ্রি। তাহলে 45 মাইনাস 30 তার মানে 15 ডিগ্রি। বুঝা গেল? তাহলে চ্যুতি কোণের মান কত? 15 ডিগ্রি। ক্লিয়ার? চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 11। একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হলে চ্যুতিকোণের মান কত? লক্ষ্য করো এক্ষেত্রে প্রিজমের প্রধান ছেদটা, এই যে প্রিজম আমরা দেখেছিলাম সেটা হলো সমবাহু ত্রিভুজ। এই তলটা হলো সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রতিটি কোণের মান কত? আমরা জানি 3টি বাহু সমান হওয়ার কারণে প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। এবার এইখানে আলোক রশ্মি আপতন হইল, সেটা এই তলে প্রতিসরণ হয়ে নির্গত বা প্রতিসরণ হওয়ার সময় এইভাবে নির্গত হয়, যেটা আমরা এর আগে দেখছিলাম। এবং সেই প্রিজম সংক্রান্ত সামগ্রিক চ্যুতিকোণ, মোট চ্যুতিকোণের মান আমরা বের করছিলাম ডেল্টা ইকুয়ালস টু, এই যে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I1 প্লাস I2 মাইনাস এ। মনে পড়ে সেই সূত্রটি? এবার এক্ষেত্রে I1 হলো প্রথম আপতন কোণের মান কত? 30 ডিগ্রি কোণে আনত হইল। তাহলে I1 এর মান তোমরা এখানে 30 ডিগ্রি বসিয়ে দাও। I2 পরের বারে 45 ডিগ্রি কোণে নির্গত হইল, তার মানে এখানে এই কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে এই I2 এর মান 45 ডিগ্রি মাইনাস এ হলো এই প্রিজমের প্রতিসারক কোণ। ABC যদি প্রিজম ধরে নেই তাহলে এই প্রিজমের প্রতিসারক কোণের মান কত? 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি বসিয়ে দাও। ব্যাস, খুব ইজি অঙ্ক। তাহলে এবার 45 আর 30 যোগ করলে এটা 75। 75 থেকে 60 মাইনাস করো, 75 থেকে 60 মাইনাস করলে 15 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে চ্যুতিকোণের মান হবে 15 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা মাধ্যমিক 2020 সালের পরীক্ষাতে এসেছে। চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 12। বায়ুমাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসারাঙ্কের কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত? এটিও মাধ্যমিক 2020 সালের পরীক্ষাতে এসেছে। এবার আমরা জানি মিউ ইকুয়ালস টু কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ ইকুয়ালস টু C/V, তাই তো? এবার এখানে প্রতিসারাঙ্ক বলে দেওয়া আছে 1.5। তাহলে মিউ এর মান 1.5 বসিয়ে দাও। সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ প্রত্যেকেরই জানা উচিত 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড ভি হলো ওই মাধ্যমে আলোর বেগ। যে মাধ্যমের কথা বলা হচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ। সেই মাধ্যমে আলোর বেগ ভি জানা নেই, আমার এখানে ভি বসিয়ে দিলাম। তাহলে বলো ভি ইকুয়ালস টু
3 into 10 to the power 8 ডিভাইডেড 1.5। 1.5 দিয়ে 3 কে ইন্টু করো 2, তাহলে দাঁড়ালো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ওই মাধ্যমে আলোর বেগ হলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত? খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। এবার বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরলাম λ1। আমি বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ধরে নিলাম λ1 এবং যে মাধ্যমটির কথা বলছে সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরে নিলাম λ2। তাহলে আমরা এই সূত্রটি দেখেছিলাম c/v ইকুয়ালস টু λ1/λ2। মনে পড়ে? λ1/λ2, সেটাকেই তো আমরা মিউ বলেছিলাম, প্রতিসারাঙ্ক। এবার এক্ষেত্রে তোমাকে λ2 বের করতে বলছে ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু। তাহলে λ2 বের করো, কি দাঁড়াবে? λ2 ইকুয়ালস টু, এখান থেকে ক্যালকুলেশন করো, λ2 ইকুয়ালস টু λ1 বাই মিউ, তাই তো? এবার এই λ1 এর মান, যেটা তরঙ্গ দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, 6000 অ্যাংস্ট্রম। 6000 অ্যাংস্ট্রম ডিভাইডেড মিউ। মিউ হলো প্রতিসারাঙ্ক, প্রতিসারাঙ্ক বলে দেওয়া আছে 1.5। তাহলে 1.5 এখানে বসিয়ে দাও। তাহলে এটা দশমিক উঠিয়ে দিয়ে এখানে আরেকটা শূন্য নাও। 15 দিয়ে 4 15 60, 4 আর 3টা শূন্য, তার মানে 4000 অ্যাংস্ট্রম। অর্থাৎ ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 4000 অ্যাংস্ট্রম। বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খেয়াল করবে একটু। তো চলো পরের অঙ্কটি দেখি। আলোর তৃতীয় পাঠ, যেটা হলো লেন্স সংক্রান্ত। এই লেন্স সংক্রান্ত অঙ্কগুলি করার আগে লেন্স সংক্রান্ত সূত্রগুলি একবার দেখে নেই আমরা। লক্ষ্য করো লেন্স সংক্রান্ত সূত্র। লেন্স সংক্রান্ত সূত্র আমরা রৈখিক বিবর্ধন জানি। রৈখিক বিবর্ধন m ইকুয়ালস টু প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম i ডিভাইডেড বস্তু দৈর্ঘ্য। না, লিখেই দিই আমি। রৈখিক বিবর্ধন বিবর্ধন ইকুয়ালস টু প্রতিবিম্ব দৈর্ঘ্য ডিভাইডেড বস্তু দৈর্ঘ্য। বস্তু দৈর্ঘ্য তুমি ও ধরে নিতে পারো, কোনো আপত্তি নেই। আর রৈখিক বিবর্ধনটাকে আমরা এম ধরবো। ঠিক আছে? আবার এই রৈখিক বিবর্ধন আমরা এভাবেও বলতে পারি, প্রতিবিম্ব দূরত্ব, যেটাকে আমরা ভি বলবো, ডিভাইডেড বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব যেটাকে ইউ বলবো। ঠিক আছে? এই দুটি সূত্র খেয়াল করে নেওয়ার চেষ্টা করো, দেখবে লেন্স সংক্রান্ত অঙ্কগুলি করতে আমাদের সুবিধা হবে। তো চলো লেন্স সংক্রান্ত প্রথম অঙ্কটি দিয়েই আমরা শুরু করি, যেটা কোশ্চেন নম্বর 14। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে রাখলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের রৈখিক প্রতিবিম্ব পাওয়া যায়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? যেটা মাধ্যমিক 2019 সালের পরীক্ষাতে এসেছিল। লক্ষ্য করো এখানে বস্তুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার। তার মানে বস্তুর উচ্চতা যেটা 5 সেন্টিমিটার, লিখেই যদি নেই, এখানে বস্তুর উচ্চতা 5 সেন্টিমিটার আর প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা সেটা হলো 10 সেন্টিমিটার। তাই তো? প্রতিবিম্বের উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে রৈখিক বিবর্ধন বিবর্ধন m ইকুয়ালস টু আমরা কিভাবে বের করি? প্রতিবিম্বের উচ্চতা যেটা 10 ডিভাইডেড বস্তুর উচ্চতা 5, অর্থাৎ রৈখিক বিবর্ধন 2। বোঝা গেল? আমরা জানি রৈখিক বিবর্ধন m ইকুয়ালস টু আবার প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বস্তুর দূরত্ব। তাহলে m ইকুয়ালস টু আবার লিখে নাও প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড
বস্তু দূরত্ব। এবার এই m রৈখিক বিবর্ধনের মান তুমি কত পেয়ে গেলে? রৈখিক বিবর্ধনের মান এখানে 2, তাই m এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও। এখানে 2 বসিয়ে দিলাম। ইকুয়ালস টু বস্তু প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব আমাকে এখানে বের করতে বলছে। লক্ষ্য করো প্রতিবিম্ব দূরত্ব কত? তাহলে প্রতিবিম্ব দূরত্ব তুমি v ধরে নাও। আর বস্তু দূরত্ব বলে দেওয়া আছে 2 সেন্টিমিটার দূরে কোনো বস্তুকে রাখলে। তাহলে এখানে বসিয়ে দাও 2। তাহলে বলো ক্রস মাল্টিপ্লিকেশন করলে তোমার v ইকুয়ালস টু দাঁড়ালে 4 সেন্টিমিটার। v ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব কত? 4 সেন্টিমিটার। ক্লিয়ার? তো চলো পরের অঙ্কটি দেখি। এটা কোশ্চেন নম্বর 13 নয়, এটা কোশ্চেন নম্বর 14 হয়ে যাবে। হুম? এটা কোশ্চেন 14। এর আগেরটি কোশ্চেন 13 ছিল। এটা কোশ্চেন 13। একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। এই লেন্সের ফোকাস দূরত্ব কত? এবং বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক 1.5 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিক 2019 সালের পরীক্ষাতে এসেছে। এবার এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, উত্তল লেন্সের মুখ্য ফোকাসে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব সৃষ্টি হয় না। হ্যাঁ, মুখ্য ফোকাসে যদি রাখা হয়, অর্থাৎ এই যে একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের যদি এই মুখ্য ফোকাসে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেই বস্তুর কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। এক্ষেত্রে 20 সেন্টিমিটার দূরে কোনো বস্তুকে রাখার ফলে, এই যে 20 সেন্টিমিটার দূরে কোনো বস্তুকে রাখার ফলে প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। অর্থাৎ প্রতিবিম্ব যেহেতু তৈরি হচ্ছে না, তার মানে বস্তুটিকে কোথায় রাখা হয়েছে? বস্তুটিকে ফোকাস লেন্সে রাখা হয়েছে, ফোকাস দূরত্বে রাখা হয়েছে। তাহলে ফোকাস দূরত্বে যদি রাখা হয়ে থাকে তাহলে বলো ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? ওই লেন্সের এই ফোকাস দৈর্ঘ্যটাই হলো 20 সেন্টিমিটার। এটাই 20 সেন্টিমিটার। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য f ইকুয়ালস টু কত? 20 সেন্টিমিটার। বোঝা গেল? ক্লিয়ার এটুকু? ফোকাস দৈর্ঘ্য হলো 20। তাহলে প্রথম কোশ্চেন ক্লিয়ার। এবার বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক 1.5, কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক কত? এটা ইতিপূর্বে এরকম একটি অঙ্ক আমি দেখালাম। কিভাবে? লক্ষ্য করো, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক, এই যে মিউ, বায়ুর সাপেক্ষে এয়ার টু কাচ অর্থাৎ গ্লাস ইকুয়ালস টু বলে দেওয়া আছে 1.5। এবার কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক, কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক যখন আমরা বের করব, মিউ কাচ সাপেক্ষে গ্লাস টু এয়ার ইকুয়ালস টু, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1/মিউ এ টু জি, তাই তো? এবার মিউ এ টু জি এর মান তো আমরা জানি 1.5, তাহলে 1/1.5। বলো এটার মান কত? এবার পয়েন্ট উঠিয়ে দিয়ে এখানে একটা শূন্য নিয়ে নাও, তাহলে 10/15, বা 5 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এখানে হয়ে যাবে 2, 5 দিয়ে ভাগ করলে এটা 3, তাহলে 2 কে 3 দিয়ে ভাগ করলে এটা জানো 0.667 হলো। অর্থাৎ কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক 0.667। ক্লিয়ার? বলো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে যদি ন্যূনতম কিছু শিখতে পারো, তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। চলো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। বাই।